আসসালামু আলাইকুম। রানুমা, আমাকে ইয়াটা দাও তো আম্মু। স্ট্যান্ডটা দাও তো আম্মু। স্ট্যান্ড দেখতেছি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা রিভিশন করব ফৌজদারি কার্যবিধি, তারপরে আমরা সামনে পড়াবো ইনশাআল্লাহ। ফৌজদারি কার্যবিধি 1898 নামে অভিহিত হবে এবং এটা সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। এক ধারা, অ্যাডভোকেট 4 ক, অ্যাটর্নি জেনারেল ক, জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ খ, অভিযোগ গ, রাষ্ট্রীয় কেরানি ওম, আমলযোগ্য অপরাধ চ, নালিশ বর্গীর জ, আমলের অযোগ্য অপরাধ ঢ, বিচার বিভাগীয় কার্যক্রম ড, অনুসন্ধান ট, তদন্ত ঠ, থানা ধ, স্থান থ, ভারপ্রাপ্ত কর্মকর্তা ত, পাবলিক প্রসিকিউটর দন্তান্ন, অপরাধ মধ্যাহ্ন। দণ্ডবিধির অধীনে অপরাধের বিচার, অভিযোগ দায়ের, অনুসন্ধান, তদন্ত ফৌজদারি কার্যবিধি মোতাবেক পরিচালিত হবে। 5(1)। তবে অন্য কোনো আইনে যদি বিধান থাকে তাহলে সে বিধান প্রযোজ্য হবে 5(2)। আমাদের দেশে 2 ধরনের আদালত থাকবে, একটা ম্যাজিস্ট্রেট আদালত, একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর নির্বাহী ম্যাজিস্ট্রেট। 6 ধারা, নির্বাহী ম্যাজিস্ট্রেট 10, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 11,
বিশেষ ম্যাজিস্ট্রেট 12, জনসাধারণ পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে আইনানুগ কাজে সাহায্য করতে বাধ্য 42, আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে গ্রেপ্তার পলায়ন প্রতিরোধে সাহায্য করতে বাধ্য 42 ক, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য 42 খ, পুলিশ ব্যতীত অন্য যে পরোয়ানা কার্যকর করে তাকে সাহায্য দান 43, জনসাধারণ কতিপয় অপরাধ সম্পর্কে খবর দিতে বাধ্য 44, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ খবর দিতে বাধ্য 45, গ্রেপ্তার 46, পিআরবি 316, যাকে গ্রেপ্তার করা হবে কথা কার্য দ্বারা বা দেহ স্পর্শ করে গ্রেপ্তার করতে হবে 46 1, গ্রেপ্তারের জন্য সকল কৌশল অবলম্বন করে গ্রেপ্তার করা যাবে 46 2, যাকে গ্রেপ্তার করা হবে সে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধী না হলে গ্রেপ্তারকালে মৃত্যু ঘটানো যাবে না 46 3, আসামি আবদ্ধ স্থানে আত্মগোপন করলে সেক্ষেত্রে সেই স্থানের মালিকের অনুমতি নিয়ে প্রবেশ করে গ্রেপ্তার করতে হবে এবং সে ব্যক্তি অনুমতি দিবেন 47 102 2, আবদ্ধ স্থানের মালিক যদি অনুমতি না দেন সেক্ষেত্রে দরজা জানলা ভেঙে প্রবেশ করে গ্রেপ্তার করা যাবে 48 102 2, আবদ্ধ স্থানে যদি পুলিশ অফিসার গ্রেপ্তার করতে গিয়ে আটকা পড়ে যান সেক্ষেত্রে দরজা জানলা ভেঙে বের হওয়া আইনসিদ্ধ হবে 49, তবে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না 50, গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশি করতে হবে 51, পিআরবি 322, মহিলা আসামি হলে নারী পুলিশ দ্বারা বা মহিলা দ্বারা দেহ তল্লাশি করতে হবে 52, পিআরবি 322, দেহ তল্লাশি করে আপত্তিকর অস্ত্রশস্ত্র পাওয়া গেলে তার তালিকা করতে হবে এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যে আদালতে প্রেরণ করা হবে ওই মালামালগুলি সে আদালতে প্রেরণ করতে হবে 53, বিনা পরোয়ানায় গ্রেপ্তার 54, আমলযোগ্য অপরাধীকে 1, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত ঘর ভাঙার সরঞ্জামাদি পাওয়া গেলে 2, সরকার ঘোষিত অপরাধীকে 3, কারণিকর চোরাই মাল পাওয়া গেলে 4, পুলিশের কাজে কেউ বাধা দিলে 5, সেনা নৌ বিমান থেকে পলায়ন করেছে বলে সন্দেহ হলে 6, বিদেশে অপরাধ করে দেশে ফেরত আসলে 7, অত্র আইনের 565 ক্লজ 3 লঙ্ঘন করলে 8, গ্রেপ্তারের জন্য অনুরোধপত্র পাওয়া গেলে 9, থানা এলাকার ভবঘুরে সন্দেহভাজন পেশাদার দাগী অপরাধীকে অফিসার ইনচার্জ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন বা অধস্তন দ্বারা গ্রেপ্তার করাতে পারেন 55, পিআরবি 316, অধস্তনকে দিয়ে গ্রেপ্তারের ক্ষেত্রে লিখিতভাবে নির্দেশ দিতে হবে 56, পুলিশ অফিসারের উপস্থিতিতে কেউ অধর্তব্য অপরাধ করলে পুলিশ তার নাম ঠিকানা জিজ্ঞাসা করলে যদি সে নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি জানায় সেক্ষেত্রে পুলিশ তার নাম ঠিকানা জানার যাচাই করার জন্য তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন এবং এটা হলো 57 1। হ্যাঁ, মাইনর একটু পড়াবো, আগে আমি রিভিশন করে নিয়ে আগে কার্যবিধি পড়াই নেই, তারপরে মাইনর এক পড়াবো, আপনারা শুনতে থাকেন।
অধর্তব্য অপরাধীকে গ্রেপ্তারের পর 24 ঘন্টার মধ্যে যদি নাম ঠিকানা পাওয়া যায় সেক্ষেত্রে তাকে মুচলেকা নিয়ে পুলিশ ছেড়ে দিতে পারে। 57(2) গ্রেপ্তারের পর যদি নাম ঠিকানা 24 ঘন্টার মধ্যে পাওয়া না যায় সেক্ষেত্রে তাকে বিচারার্থে আদালতে প্রেরণ করতে হবে। 57(3) বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে আসামি পলায়ন করে অন্য থানা এলাকায় প্রবেশ করলে সেক্ষেত্রে তার পিছে পিছে দেশের সর্বত্রই অনুসরণ করে গ্রেপ্তার করা যাবে। 58 জনসাধারণের উপস্থিতিতে কেউ আমলযোগ্য অপরাধ বা জামিনের অযোগ্য অপরাধ করলে বা সরকার ঘোষিত অপরাধীকে জনসাধারণ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন এবং গ্রেপ্তার করে নিকটস্থ পুলিশ অফিসারের নিকট হস্তান্তর করবেন। নিকটে কোনো পুলিশ অফিসার পাওয়া না গেলে থানা পুলিশের নিকট হস্তান্তর করবেন। 59(1) জনসাধারণ গ্রেপ্তার করে পুলিশের নিকট হস্তান্তর করার পর যাচাই করে যদি 54 ধারা অনুসারে অপরাধী হয় তাহলে পুলিশ অফিসার তাকে পুনরায় গ্রেপ্তার করবেন। 59(2) জনগণ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যাচাই করে যদি অধর্তব্য অপরাধী হয় তাহলে পুলিশ অফিসার 57 ধারা অনুসারে ব্যবস্থা নেবেন, আর যদি অপরাধ না করে সঙ্গে সঙ্গে ছেড়ে দিবেন। 59(3) থানা এলাকায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হলে এই গ্রেপ্তারকৃত ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট বা ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত করতে হবে। 60 গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার অধিককাল থানা হাজতে আটক রাখা যাবে না, তবে কার্যবিধি 167 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেটের নিকট হতে যদি রিমান্ডের আদেশ থাকে তাহলে রাখা যাবে। এটাও 61 PRB 324 কার্যবিধি 167। থানা এলাকায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হলে কতজন গ্রেপ্তার করা হয়েছে এবং কতজন ছেড়ে দেওয়া হয়েছে এই বিষয়গুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এটার মেট্রো এলাকা হলে আমার একটা প্রশ্ন স্যার, এই CRPC 42 লিখলেও হবে, ফৌকাবি আইনে লেখা লাগবে না, ফৌকাবি 42 লিখলেও হবে, ফৌজদারি কার্যবিধি 42 লিখলেও হবে। আইনের লিখছেন এটা লেখা লাগবে না। আপনি 3টা অপশান দিচ্ছেন, 3টা অপশানের যে কোনো একটা লিখলেই হবে, এতে কোনো সমস্যা নাই। এর জন্য কোনো নাম্বার বেশি হবে বা কম হবে এরকমের না। আপনি বডির মধ্যে লেখার সময় ওই যে উপরে যেটা লিখছেন এভাবে লিখবেন, আর নিচে লেখার সময় 2 নম্বর যে আছে ফৌকাবি আইনের লাগবে না, ফৌকাবি 42 ধারা। এর জন্য নাম্বার আপনার বাড়েও না কমেও না, আপনার লেখা এবং ধারার উপরে বৃদ্ধি পাবে। আচ্ছা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। তাহলে আমরা গেলাম কোথায়? এই যে প্রশ্ন করার কারণে আমি কোথায় গেলাম, আটকে গেছি মনে হয় 62। যে থানা এলাকায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হলে এবং গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেট্রো এলাকায় হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানাবেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে জানাবেন, আর অন্যত্র হলে জেলা ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানাবেন। 62 ধারা। বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে যদি জামিন না থাকে, মুচলেকা না থাকে, ছেড়ে দেওয়ার জন্য আদালতের বিশেষ কোনো আদেশ না থাকে সেক্ষেত্রে পুলিশ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ছেড়ে দিতে পারে না। 63 ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি কেউ অপরাধ করে অথবা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণাধীন এলাকার মধ্যে যদি কেউ অপরাধ করে সেক্ষেত্রে
সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট নিজে সেই অপরাধীকে গ্রেপ্তার করতে পারেন অথবা গ্রেপ্তারের জন্য কাউকে নির্দেশ দিতে পারেন। এটা হলো 64। ম্যাজিস্ট্রেট কাউকে আদেশ দিলে সে ব্যক্তিও অপরাধীকে আটক করতে পারেন। 65। বিনা গ্রেপ্তারকৃত ব্যক্তি পুলিশ হেফাজত হতে পলায়ন করলে তার পিছে অনুসরণ করে তাকে দেশের সর্বত্র অনুসরণ করে গ্রেপ্তার করা যাবে। 66। সেক্ষেত্রে কার্যবিধি 47, 48, 49 ধারা অনুসরণ করতে হবে। 67। সমন 68। সমন যে আদালত ইস্যু করেন সে আদালতের কোনো অফিসার বা পুলিশ অফিসার বা অন্য কোনো সরকারি কর্মচারী দ্বারা সমন জারি করা যায়। 68(2) PRB 471। সমন যার প্রতি জারি করা হবে তাকে এক কপি প্রদান করে বা প্রদানের প্রস্তাব করে ব্যক্তিগতভাবে সমন জারি করা যায়। 69(1) সমন যার প্রতি জারি করা হবে তাকে সমনের এক কপি প্রদান করে অপর কপিতে প্রাপ্তি স্বাক্ষর নিয়ে সমন জারি করা যায়। 69(2) কোনো কলকারখানা বা প্রতিষ্ঠান হলে সেক্ষেত্রে মালিক, ম্যানেজার বা সেক্রেটারি বরাবরে সমনের 2 কপি ডাকযোগে নিবন্ধন করে পাঠিয়ে সমন জারি করা যায়। 69(3) যার প্রতি সমন জারি করা হবে তাকে যথাযথভাবে চেষ্টা করেও যদি পাওয়া না যায় সেক্ষেত্রে তার পরিবারের কোনো সাবালক ব্যক্তি দিয়ে সমন জারি করা যায়। 70 যথাযথভাবে চেষ্টা করেও যদি তাকে খুঁজে পাওয়া না যায় সেক্ষেত্রে তার পরিবারের কোনো সাবালক ব্যক্তিও পাওয়া না যায় সেক্ষেত্রে বাড়ির সামনে লটকে দিয়ে সমন জারি করা যায়। 71 ধারা যার প্রতি সমন জারি করা হবে সে যদি নাইট ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাইট ভাই, আমি একটা ক্লাসে আছি, আমি পরে ফোন দিচ্ছি। তাহলে জরুরি কিছু বলবেন? যে যার প্রতি সমন জারি করা হবে তাকেও পাওয়া গেল, সে যদি সরকারি কর্মচারী হয় সেক্ষেত্রে সমনের 2 কপি ডাকযোগে সরকারি কর্মকর্তা ইউনিট প্রধান বরাবরে পাঠিয়ে সমন জারি করা যায়। সেক্ষেত্রে ইউনিট প্রধান 69 ধারা অনুসারে সমন জারি করবেন। 72 যার প্রতি সমন জারি করা হবে সে যদি অন্য ম্যাজিস্ট্রেটের এলাকায় বসবাস করেন সেক্ষেত্রে সমন সেই ম্যাজিস্ট্রেট দিয়েও জারি করা যায়। 73 ধারা সমন জারি করার পর যদি অভিযোগ হয় সমন জারি করা হয় নাই সেক্ষেত্রে সমনের অপর কপিতে প্রাপ্তি স্বাক্ষর নেওয়া হয়েছে এই স্বাক্ষরিত কপিগুলি দ্বারা সমন জারি করা যায়। 74 ধারা গ্রেপ্তারি পরোয়ানা 75 PRB 468 গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বা পরোয়ানা প্রদানকারী আদালত বাতিল না করা পর্যন্ত পরোয়ানা বলবৎ থাকে। 75(2) আদালত যদি মনে করেন সেক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানায় মুচলেকা সম্পাদনের কথা উল্লেখ করতে পারেন। 76 ধারা আদালত এক বা একাধিক পুলিশ অফিসার দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা তামিল করাতে পারেন। সেক্ষেত্রে পুলিশ অফিসার পাওয়া না গেলে অন্য কোনো এক বা একাধিক ব্যক্তি দ্বারা তামিল করাতে পারেন। সেক্ষেত্রে একাধিক অফিসারকে নির্দেশ দেওয়া হলে তাদের যে কেউ একজন বা সবাই মিলে কার্যকর করলে পরোয়ানা কার্যকর হয়েছে বলে গণ্য হবে।
৭৭, আদালত জমির মালিককেও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য নির্দেশ দিতে পারে। ৭৮, সেক্ষেত্রে আদালতের সেই পরোয়ানা জমির মালিক বুঝে নেবেন এবং তার জমিতে অপরাধী প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশের নিকট হস্তান্তর করবেন। ৭৮, যে অফিসারের নিকট পরোয়ানা নির্দেশিত হয়েছে সেই অফিসার তার অন্য অফিসার দ্বারাও পরোয়ানা কার্যকর করাতে পারেন। ৭৯, পরোয়ানা কার্যকর করার সময় পরোয়ানার সারমর্ম অভিযুক্তকে জানাতে হবে। ৮০, গ্রেপ্তার করার পর অবিলম্বে আসামিকে নিকটস্থ আদালতে প্রেরণ করতে হবে। ৮১, গ্রেপ্তারি পরোয়ানা দেশের সর্বত্রই কার্যকর করা যাবে। ৮২, আদালত তার এখতিয়ারের বাহিরে পরোয়ানা কার্যকর করতে চাইলে সেক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানার কপি ডাকযোগে রেজিস্ট্রেশন করে সেই জেলার ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপার বা পুলিশ কমিশনারকে নির্দেশ করতে পারেন বা তাদের নিকট প্রেরণ করে পরোয়ানা কার্যকর করতে পারেন। ৮৩, পুলিশ অফিসারের উপর নির্দেশিত পরোয়ানা পুলিশ অফিসারের নির্দেশিত পরোয়ানা তার এখতিয়ারের বাহিরে পুলিশ অফিসারও কার্যকর করতে পারেন। ৮৪, সেক্ষেত্রে সেই জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট সেই জেলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট আসামি গ্রেপ্তারের জন্য অনুমতি নিতে হবে এবং তিনি অনুমতি দিবেন এবং সহযোগিতা করবেন। তবে সেই জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি নিতে গেলে বিলম্বের কারণে আসামি পাওয়া যাবে না। সেক্ষেত্রে নিজ জেলার মতোই অনুমতি ছাড়াও গ্রেপ্তার করা যাবে। ৮৪, যে আদালত পরোয়ানা ইস্যু করেছেন গ্রেপ্তারকৃত স্থান সে আদালত থেকে ২০ মাইলের অধিক হলে সেক্ষেত্রে আসামি নিকটস্থ আদালতে হাজির করে রাখা যাবে বা জমা দিয়ে আসা যাবে। ৮৫, আসামি অন্য আদালতে বা পুলিশ সুপার বা পুলিশ কমিশনারের নিকট হস্তান্তর করলে আসামি তারা বুঝে নেবেন এবং পরোয়ানা প্রদানকারী আদালতে আসামিকে প্রেরণ করবেন। ৮৬, হুলিয়া ৮৭, পিআরবি ৪৭২, হুলিয়া ৩ কপি ইস্যু করা হয়। হুলিয়া বসবাসের প্রকাশ্য স্থানে পাঠ করে বসবাসের প্রকাশ্য স্থানে লটকে দিয়ে আদালতের নোটিশ বোর্ডে লটকে দিয়ে হুলিয়া জারি করা যায়। ৮৭, পিআরবি ৪৭২, ক্রক ৮৮, পিআরবি ৪৭৪, ক্রকের আদেশ হলে জেলার মধ্যে যে কোনো সময় ক্রকি পরোয়ানা কার্যকর করা যাবে বা পরোয়ানা মূলে মালামাল ক্রক করা যাবে। ৮৮ ১, যে মালামাল ক্রকের জন্য আদেশ হয়েছে সেই মালামাল যদি অন্য জেলা সীমানায় থাকে সেক্ষেত্রে ওই একই আদেশে ওই জেলার জেলা ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট অনুমতি নিতে হবে। মেট্রো এলাকা হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে একই আদেশে অন্য জেলায় মালামাল ক্রয় করা যাবে। ৮৮ ২, অস্থাবর সম্পত্তি ক্রয়ের পদ্ধতি। ৮৮ ৩, মালামাল আটক করে রিসিভার নিয়োগ করে আদালতের মনোনীত ব্যক্তিকে নিয়োগ করে আদালতের ইচ্ছানুযায়ী মালামাল ক্রয় করা যায়। ৮৮ ৩, স্থাবর সম্পত্তি ক্রয়ের পদ্ধতি। দখলে নিয়ে রিসিভার নিয়োগ করে আদালতের মনোনীত ব্যক্তিকে নিয়োগ করে আদালতের ইচ্ছানুযায়ী। ৮৮ ৪, যে মালামাল
যে মালামাল ক্রয় করা হবে তা যদি পচনশীল ক্ষয়শীল হয় সেক্ষেত্রে অথবা পশু প্রাণী হয় সেক্ষেত্রে মালিকের উপকারার্থে মালামাল নিলামে বিক্রয় করে টাকা আদালতের হেফাজতে রাখা যাবে। ৮৮(৫) যে মালামাল ক্রয় করা হয়েছে সেই মালের মধ্যে যদি নিরপরাধ ব্যক্তির মালামাল থাকে এবং সে যদি আদালতে দাবি করে তাহলে নিরপরাধ ব্যক্তির অংশটুকু তাকে ফেরত দিতে হবে। ৮৮(৬) ক মালামাল ক্রয় করার ৬ মাসের মধ্যে যদি কোনো দাবিদার পাওয়া না যায় সেক্ষেত্রে মালামাল নিলামে বিক্রয় করে টাকা পয়সা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। ৮৮(৭) অপরাধী আত্মসমর্পণ করলে ক্রয়কৃত মালামাল প্রত্যার্পণ। ৮৯ আসামি যদি মালামাল ক্রয় করার ২ বছরের মধ্যে আদালতে আত্মসমর্পণ করেন এবং আদালতকে বুঝাতে সক্ষম হন যে তিনি পলাতক ছিলেন না, আত্মগোপন করেন নাই, সেক্ষেত্রে আদালত যদি তার কথা সঠিক মনে করেন তাহলে তার মালামালগুলি তাকে ফেরত দিবেন, তবে আনা নেওয়ার টাকা তাকেই বহন করতে হবে। ৮৯ সমন জারির সময় বা সমন জারির পরে বা সমন জারির পূর্বে আদালত যদি মনে করে উক্ত সমনে উল্লেখিত ব্যক্তি আদালতে সাক্ষ্য দিতে আসবে না, তিনি সাক্ষ্য দিতে আসবেন না, তিনি পলাতক আছেন, সেক্ষেত্রে আদালত সমনের পরিবর্তে অতিরিক্ত পরোয়ানা জারি করতে পারেন। ৯০ ধারা আদালতে হাজির আছেন এমন ব্যক্তির নিকট থেকে মুচলেকা নিয়ে তাকে আদালতে হাজির হতে বাধ্য করা যায়। ৯১ যিনি আদালতে হাজির হওয়ার জন্য মুচলেকা দিয়েছেন তিনি যদি মুচলেকার শর্ত ভঙ্গ করেন, আদালতে হাজির হতে হাজির না হন, সেক্ষেত্রে আদালত ওই ব্যক্তিকে আদালতে হাজির করানোর জন্য গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন। ৯২ দেশের বাহিরে সমন জারির পদ্ধতি। ৯৩ ক যার প্রতি সমন জারি করা হবে সে যদি বিদেশে অবস্থান করেন তাহলে ওই দেশের আদালতের প্রিজাইডিং অফিসার বরাবরে সমনের ২ কপি ডাকযোগে বা অন্য কোনোভাবে পাঠিয়ে সমন জারি করা যায়। ৯৩ ক যার গ্রেপ্তারি পরোয়ানা বিদেশে গ্রেপ্তারি পরোয়ানা তামিল। ৯৩ খ আসামি যদি বিদেশে থাকে সেক্ষেত্রে পরোয়ানার কপি ডাকযোগে বা অন্য কোনোভাবে ওই দেশের আদালতের প্রিজাইডিং অফিসার বরাবরে পাঠিয়ে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা যায়। ৯৩ খ বিদেশ হতে আমাদের দেশে পরোয়ানা আসলে আমাদের দেশের নিয়মেই তামিল করতে হবে। ৯৩ গ মামলার আলামত চিঠিপত্র বিষয়বস্তু মামলা তদন্তের স্বার্থে প্রয়োজন, সেক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা আদালত ওই দলিল যে ব্যক্তির নিকট আছে তার নিকট নোটিশ দিতে পারবেন এবং সে ব্যক্তি নোটিশ অনুসারে উহা দাখিল করবেন। তিনি নিজে দাখিল করবেন অথবা তার প্রতিনিধির দ্বারা দাখিল করাবেন। তবে মামলা তদন্তের স্বার্থে ব্যাংক কর্তৃপক্ষের হেফাজতে রক্ষিত তথ্যের প্রয়োজন হলে জেলা দায়রা জজ বা হাইকোর্ট বিভাগের অনুমতি প্রয়োজন। তবে ডাক পার্সেলের ক্ষেত্রে এই ৯৪ বিধান প্রযোজ্য হবে না। সব মিলে ৯৪। তবে ডাক পার্সেলের ক্ষেত্রে
তদন্তের ক্ষেত্রে ডাক বা পার্সেল প্রয়োজন হলে মেট্রো এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট ওই ডাক পার্সেল বিভাগকে নির্দেশ দিতে পারবে উহা তদন্তকারীর নিকট দাখিল করার জন্য। তবে পুলিশ সুপার, পুলিশ কমিশনার বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তদন্ত বা বিচারের ক্ষেত্রে ডাক পার্সেল প্রয়োজন হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে তল্লাশি করে উদ্ধার করতে পারবেন। তবে এই তল্লাশি ডাক বিভাগের লোকজনের মাধ্যমে করতে হবে। 95, আদালত যদি মনে করেন, অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে 94 ধারা অনুসারে সমন দেওয়ার পর দলিল দাখিল করে নাই, অথবা 95 ধারা অনুসারে মামলা তদন্তের জন্য ডাক বিভাগের পার্সেল প্রয়োজন, এর জন্য আবেদন করা হয়েছে, সেক্ষেত্রে এই আদালত এই অবৈধ ডাক পার্সেল উদ্ধার বা আটক করার জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। 96, তল্লাশি পরোয়ানায় তল্লাশি করার স্থান উল্লেখ করে দিতে পারেন আদালত। 97, থানা এলাকার কোনো বাড়িতে অবৈধ মালামাল, চোরাই মাল, জাল দলিল, জাল টাকা আছে জানা গেলে এই অবৈধ মালামাল উদ্ধার বা আটক করার জন্য আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। 98, তল্লাশি পরোয়ানা মূলে যদি অন্য জেলায় তল্লাশি করা হয় এবং মালামাল উদ্ধার হয়, সেক্ষেত্রে উদ্ধারকৃত মালামাল নিকটস্থ আদালতে হাজির করানো যাবে। সেই আদালত মালামালগুলি পরোয়ানা প্রদানকারী আদালতে পাঠিয়ে দিবেন। 99, অবৈধ বই, পুস্তক বা প্রকাশনা, ব্যানার, ফেস্টন ইত্যাদি যার মধ্যে ধর্মবিরোধী, সরকার বিরোধী, রাষ্ট্রবিরোধী কথাবার্তা আছে, তাহলে এই অবৈধ প্রকাশনা বাজেয়াপ্ত করার জন্য সরকার বিজ্ঞপ্তি প্রকাশ বা ঘোষণা প্রকাশ করতে পারবেন এবং আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারবেন। 99 ক, বেআইনিভাবে কোনো আটক ব্যক্তিকে উদ্ধার করার জন্য আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। 100, যেখানে তল্লাশি করা হবে সেই স্থানের মালিকের নিকট তল্লাশির জন্য অনুমতি নিতে হবে, তিনি অনুমতি দিবেন। 102(1)47, উক্ত স্থানের মালিক যদি তল্লাশির জন্য অনুমতি না দেন, সেক্ষেত্রে এই দরজা জানলা ভেঙে তল্লাশি করা যাবে। 102(2) কার্যবিধি 48, তল্লাশি কালে যদি সেখানে কাউকে সন্দেহ হয়, তাহলে সেই সন্দেহভাজন ব্যক্তির দেহ তল্লাশি করে মালামাল উদ্ধার করা যাবে। 102(3), তবে এক্ষেত্রে 51-52 অনুসরণ করতে হবে। যেখানে তল্লাশি করা হবে সেই স্থানের আশপাশ থেকে 2 বা ততোধিক ব্যক্তিকে সাক্ষী হিসেবে ডাকতে হবে। 103(1), তল্লাশি করে কোনো মালামাল পাওয়া গেলে এই মালামালের তালিকা করতে হবে এবং মালামালের তালিকায় সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে। 103(2) PRB 280, তল্লাশি করার সময় বাড়ির মালিক সঙ্গে থাকতে চাইলে তাকে সঙ্গে নিতে হবে এবং জব্দ তালিকার কপি বাড়ির মালিককে দিতে হবে। 103(3), তল্লাশি কালে দেহ তল্লাশি করে যদি মালামাল পাওয়া যায়, এই মালামালের ভিন্ন তালিকা করে বাড়ির মালিককে দিতে হবে এবং যার দেহে মালামাল পাওয়া গেছে তাকে একটা কপি দিতে হবে। 103(4), যুক্তিসঙ্গত কারণ ব্যতীত সাক্ষী যদি
তল্লাশিকালে হাজির না হন তাহলে সাক্ষী দণ্ডবিধি 187 ধারা অনুসারে দণ্ডিত হবেন। 103(5) আদালতে যে দলিলপত্র দাখিল করা হয়েছে বিচারের স্বার্থে প্রয়োজন হলে আদালত সেই দলিলপত্র রেখে দিতে পারেন। 104 যে আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন সে আদালত সরজমিনে তল্লাশিও করতে পারেন। 105 দণ্ডিত ব্যক্তির শান্তিরক্ষার মুসলেকা। 106 কোন ব্যক্তি দণ্ডবিধি 8ম অধ্যায়ের 143, 149, 153 ক, 154 ধারা ব্যতীত অন্য ধারার অপরাধগুলি করলে আদালত দণ্ড প্রদানকালে যদি মনে করেন মুসলেকা নেওয়া প্রয়োজন সেক্ষেত্রে অনধিক 3 বছরের জন্য মুসলেকা নিতে পারেন। এই মুসলেকাই হল দণ্ডিত ব্যক্তির শান্তিরক্ষার মুসলেকা। 106 PRB 287। আর অন্যান্য ক্ষেত্রে শান্তিরক্ষার মুসলেকা 107 PRB 287। আদালত যদি কোনোভাবে জানতে পারেন যে কোনো ব্যক্তির দ্বারা শান্তি শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে তাহলে সেই ব্যক্তির নিকট থেকে অনধিক 1 বছরের জন্য মুসলেকা সম্পাদন করেন। এই মুসলেকাকে বলে অন্যান্য ক্ষেত্রে শান্তিরক্ষার মুসলেকা। 107 PRB 287। রাষ্ট্রদ্রোহী অপরাধীর নিকট হতে আদালত অনধিক 1 বছরের জন্য মুসলেকা গ্রহণ করেন। এই মুসলেকাকে বলে রাষ্ট্রদ্রোহী অপরাধীর সদাচরণের মুসলেকা। 108 PRB 288, 89, 90। থানা এলাকার ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তির নিকট হতে আদালত অনধিক 1 বছরের জন্য যে মুসলেকা গ্রহণ করেন এই মুসলেকাকে বলে ভবঘুরে ব্যক্তির সদাচরণের মুসলেকা। 109 PRB 288, 89, 290। অভ্যাসগত অপরাধীর নিকট হতে সদাচরণের মুসলেকা। 110 থানা এলাকার পুরাতন চোর ডাকাত দাগী অভ্যাসগত পেশাদারী অপরাধীর নিকট হতে আদালত অনধিক 3 বছরের জন্য মুসলেকা গ্রহণ করেন। এই মুসলেকাকে বলে অভ্যাসগত অপরাধীর নিকট হতে সদাচরণের মুসলেকা। 110 ধারা মুসলেকা সম্পাদনের জন্য কারণ দর্শাতে হবে। 111 ধারা অভিযুক্ত 112 ধারা অভিযুক্ত আদালতে হাজির থাকলে তাকে পড়ে শোনাতে হবে। 113 ধারা অভিযুক্ত যদি আদালতে হাজির না থাকেন তাহলে আদালতে হাজির হয়ে জবাব দাখিলের জন্য সমন দিবেন। 114 ধারা সমনের কপির সঙ্গে অভিযোগের কপি প্রেরণ করতে হবে। 115 ধারা তবে ব্যক্তিগতভাবে জবাব দাখিল করতে পারেন বা উকিলের মাধ্যমেও জবাব দাখিল করতে পারেন। 116 ধারা আদালত এই অভিযোগগুলি অর্থাৎ 107, 8, 9, 10 অভিযোগগুলি একজন ম্যাজিস্ট্রেট দিয়েও অনুসন্ধান করাতে পারেন। 117 ধারা অনুসন্ধানকালে ম্যাজিস্ট্রেট মুসলেকা নিয়ে তাকে মুক্ত করে দিতে পারেন। 117 3 ধারা ম্যাজিস্ট্রেট যে 7, 8, 6, 10, 9, 8 ধারায় মুসলেকা নিলেন অভিযুক্ত যদি সেই মুসলেকার শর্ত লঙ্ঘন করেন তাহলে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। 124 6 ধারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌখিক আদেশ দিবেন বা দিতে পারেন এবং বেআইনি সমাবেশের সদস্যদের কর্তব্য হল ছত্রভঙ্গ হওয়া। 127 ধারা
পুলিশ আইনের 30-এর কয়ের 1 PRB 142 বিধি, মৌখিক আদেশে ছত্রভঙ্গ না হলে সেক্ষেত্রে গ্রেপ্তার করে বা বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করা যায়। এরূপ ক্ষেত্রে কোনো পুরুষ ব্যক্তির নিকট সাহায্য দাবি করতে পারবেন, তবে নাবিক, সৈনিক, নাবিক, বৈমানিকের সাহায্য দাবি করা যাবে না। 128 ধারা পুলিশ আইনের 30-এর কয়ের 2 PRB 143 বিধি, কোনোভাবেই যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ না হয় সেক্ষেত্রে পুলিশ কমিশনার বা জেলা ম্যাজিস্ট্রেট সামরিক শক্তি তলব করতে পারেন, সামরিক শক্তি প্রয়োগ করে ছত্রভঙ্গ করাতে পারেন। 129 ধারা সামরিক কমান্ডারের দায়িত্ব কর্তব্য, 131 ধারা যে সামরিক কমান্ডার ম্যাজিস্ট্রেটকে এবং পুলিশ কমিশনারকে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার কাজে সহযোগিতা করবেন, এটা তার দায়িত্ব। 131 ধারা 130 ধারা তবে সেনা কমান্ডার যদি ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে না পারেন তাহলে সেনা কমান্ডারও বল প্রয়োগ করতে পারেন। 131 ধারা তবে এক্ষেত্রে যদি ক্ষয়ক্ষতি হয়ে যায়, হতাহত হয়, তাহলে পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী অথবা যারা সহযোগিতা করতে এসেছে তাদের বিরুদ্ধে ফৌজদারি আদালতে মামলা দায়ের করা যাবে না। 132 ধারা প্রিয় ভাইরা, আমাদের এ পর্যন্তই পড়া হয়েছিল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। একেবারে এইটুক রিভিশন করতেই আধা ঘন্টার বেশি সময় লাগলো। এখন আমরা পড়ার দিকে যাব ইনশাআল্লাহ। দেখেন এই পড়াইতে কি আপনাদের কোনো উপকার হলো নাকি? দু একজন লিখছেন 99, 100, এগুলা পরে বোঝাবো। আমি তো এগুলা ক্লাসের মধ্যে বুঝাইছিলাম, এখন ওগুলি বুঝাতে গেলে আবার এদিকে সময় পাবো না, এই জন্য একটু একটা বোঝাই। 105 একজন লিখছে। 105টা হলো যে আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন, তাহলে সে আদালত ম্যাজিস্ট্রেট নিজে গিয়ে সেই জায়গা নিজের সরজমিনে তল্লাশিও করতে পারেন। এটা হলো 105-এ বলছে যে তল্লাশি করতে পারেন এবং তল্লাশি পরোয়ানাও দিতে পারেন। যে আদালত তল্লাশি পরোয়ানা দিতে পারেন সে আদালত তল্লাশিও করতে পারেন। এখন কি আমির বোঝা গেল কিনা? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। তাহলে আমাদের নবম অধ্যায় পর্যন্ত পড়া হয়েছে, নবম অধ্যায় পর্যন্ত পড়া হয়েছে। এখন আমরা পড়ব 10ম অধ্যায় ইনশাআল্লাহ। 10ম অধ্যায়, 10ম অধ্যায় এর নাম হলো গণ উপদ্রব। 10ম অধ্যায়ের নাম গণ উপদ্রব অথবা গণ উৎপাত, অর্থাৎ জনগণের বিরক্তিকর কাজ, জনগণের অশান্তি সৃষ্টিকারী কোনো অপরাধ। এই চ্যাপ্টারের নাম হলো গণ উৎপাত, চ্যাপ্টার নাম্বার 10, ধারা হলো 32-এর ক হতে 132-এর ক হতে 143 ধারা। আমরা এই ধারাগুলি একটা একটাকে না পড়ে এই পুরা চ্যাপ্টারটা একটা করে ফেলব। এই চ্যাপ্টারের কোন ধারায় কি আছে আমরা এভাবে নিব না, বরং আমরা একটা চ্যাপ্টার করব। তা হলো যে থানা এলাকায় যদি কোনো ব্যক্তির এমন কোনো কাজ যে কাজের দ্বারা মানুষের বিশৃঙ্খলা হয়, বিরক্ত হয়,
আবহাওয়া দূষণ হয়, স্বাস্থ্যের ক্ষতি হয়, এমন কোনো কাজ করে, তাহলে ম্যাজিস্ট্রেট ওই কাজ বন্ধ করার জন্য ওই ব্যক্তিকে নির্দেশ দিবেন। পড়ার সময় হলো যে শনি সোম বুধ 8:30টায় ক্লাস শুরু হয়, 2-1 মিনিট এলোমেলো হতে পারে, 8:30টায় ক্লাস শুরু হয়। শনিবার সোমবার বুধবার, একদিন পর একদিন, শনিবার সোমবার বুধবার রাত 8:30টায় ক্লাস শুরু। শুক্রবারে ফ্রি থাকি আমি, তাই 8টায় ক্লাস হয়। আর এই শুক্রবারে 8টায় যে ক্লাস, এইগুলি রিভিশন করা হয় আর একটু এই প্রশ্ন করা হয়, ডিসকাস করা হয়। পড়া মূলত এই শনি সোম বুধ, আর শুক্রবারের দিনটা রিভিশন, তবে রিভিশনটা কিন্তু ভালো হয়, এতে করে মানে বেশি ফলাফল পাওয়া যায়। এখন মালিক বোঝা গেছে কিনা দেখেন। তাহলে এই গণ উপদ্রব 10ম অধ্যায়, এই অধ্যায়ের পড়া হলো 132-এর ক থেকে 143 ধারা। এই অধ্যায়ের ধারা নিয়ে আমরা পড়ব না, বরং একবারে বলবো এত থেকে এত, এভাবে বলবো 133 থেকে 143, এইভাবে বলবো 143, 144, 133, 134, 135, 136, এভাবে পড়বো না, একবারে 133 থেকে 143 একবারে পড়বো, একবারে করলাম। এই চ্যাপ্টারে কি আছে? এই চ্যাপ্টারে আছে থানা এলাকার কোনো ব্যক্তি এমন কোনো কাজ করে, যেমন তার দোকানের সামনে মালামাল ফেলে রেখে বেচাকিনা করে, এতে রাস্তায় চলাচল করা মানুষের জন্য সমস্যা হয়। অথবা কোনো ব্যক্তি রাস্তার সাইডে গর্ত করে রেখেছে, কে বা কারা সেই গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অথবা রাস্তার উপর দিয়ে পানির ড্রেন বানাইছে, টিউবওয়েলের পানি বের করে দেওয়ার জন্য ড্রেন করেছে, যা রাস্তা চলাচলে মানুষের বিরক্ত হয়। অথবা কোনো গরুর ফার্ম বা মুরগির ফার্ম করেছে, যার দুর্গন্ধে এলাকায় থাকা যায় না। এ ধরনের কোনো কাজ, গণ উপদ্রব তো গুণ উপদ্রবী, এই ধরনের কোনো না কোনো কাজ যা দ্বারা মানুষের বিরক্ত হয়। এই ধরনের কাজ যদি কেউ করে, তাহলে আদালত ওই ব্যক্তিকে ওই কাজটা বন্ধ করে দেওয়ার জন্য আপনি অফিসার এখানে কি করেন? সোহেল চিনছেন আমার? হায় আল্লাহ, এলা লিখছেন কেন? পড়ার মধ্যে এলা লিখেন না, এগুলা পড়ার মধ্যে লেখেন না, এমনি মনোযোগ সহকারে শুনতে থাকেন খালি। এই গ্রুপের মধ্যে শুধু পড়া নিয়েই লেখেন, অন্য কিছু লিখেন না। তাহলে ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে ওই কাজগুলি সরে ফেলার জন্য, বন্ধ করার জন্য ম্যাজিস্ট্রেট নির্দেশ দিবে। যদি সে ব্যক্তি ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুসারে উহা বন্ধ না করেন, তাহলে তিনি লিখিত জবাব দিবেন ম্যাজিস্ট্রেটের নিকট। আসসালামু আলাইকুম। ম্যাজিস্ট্রেটের নিকট লিখিত জবাব দিবেন। জবাবে ম্যাজিস্ট্রেট যদি মনে করে তার জবাব সঠিক, তিনি যা করেছেন এটা করা যাবে, তাহলে ওই কাজটা থেকে যাবে। যেমন কিরকম, আমি উদাহরণ দেই, যে এক দোকানদার তার দোকানের মালামাল রাস্তার উপর রেখেছে, মানুষের চলাফেরায় কষ্ট হচ্ছে, আদালতে অভিযোগ হলো, আদালত নির্দেশ দিল যে তোমার বিরুদ্ধে এই অভিযোগ, তুমি রাস্তার এই মালামালগুলি সরে ফেলো অথবা আদালতে জবাব দাও।
সে মাল সরালো না, আদালতে এসে জবাব দিল। আদালতকে জবাব দিয়ে বুঝাইল যে তিনি যে দোকান দিয়েছেন এটা তার নিজের জায়গার উপরই দোকান দিয়েছেন, এবং দোকানের সামনে যে মাল ফেলে রাখেন এটাও তার জায়গা। বিষয়টা হয়েছে এরকম যে রাস্তার পাশে একটা পুকুর আছে, পুকুর তো এই পুকুরটা ভেঙে ভেঙে আসার কারণে রাস্তাটা ছোট হয়ে গেছে, যার কারণে মানুষের চলাফেরার সমস্যা হচ্ছে। মূলত উনি যে দোকান দিয়েছে আর দোকানের মাল দোকানের সামনে রেখেছে এটা রাস্তার উপর যায় নাই, বরং তার নিজের জায়গা। কিন্তু রাস্তা ভাঙতে ভাঙতে, পুকুরের রাস্তা পানিতে ভাঙতে ভাঙতে রাস্তা ছোট হওয়ার কারণে রাস্তা তার দোকানের দিকে চলে এসতেছে। তাহলে প্রিয় ভাইরা এখন বলেন তো, তাহলে ওই যে তার ওই দোকানদারের বিরুদ্ধে অভিযোগ হলো তিনি রাস্তার উপর মাল ফেলে বেচা কিনা করেন, তাহলে ওকে যে নোটিশ দিল, এখন ও নিজে জবাব দিলেন, এখন জবাবটা সঠিক না বেঠিক আপনারা লেখেন দেখি। নিশ্চয় সঠিক। তাহলে এক্ষেত্রে কিন্তু আর মালামাল সরানোর জন্য নির্দেশ দিবে না, বরং ওই রাস্তা বাধাই করার জন্য আদালত নির্দেশ দিবে। তাহলে কোনো ব্যক্তি এমন কোনো কাজ করলো যার দ্বারা জনগণের গণ উপদ্রব হলো, সেক্ষেত্রে আদালত যদি এই বিষয়টা জানতে পারেন, তাহলে যে ব্যক্তি এই গণ উপদ্রব করতেছে তাকে ওই কাজ বন্ধ করার জন্য নির্দেশ দিবেন অথবা জবাব দেওয়ার জন্য নির্দেশ দিবেন। সে ব্যক্তি যদি জবাব দেয় এবং জবাব সঠিক হয় তাহলে যে অবস্থায় আছে ওইভাবে থাকবে, আর যদি তার জবাব সঠিক না হয় তাহলে আদালত বলবে তুমি এই জিনিসগুলি, এই কাজগুলি বন্ধ করে দাও। তিনি যদি আদালতের আদেশে তা বন্ধ না করেন তাহলে আদালত ওই মালামালগুলি ক্রয় করে এই গণ উপদ্রব বন্ধ করে দিতে পারবেন। এই চ্যাপ্টারটাই হলো 143 থেকে 143 ধারা। তাহলে প্রিয় ভাইরা, তাহলে এখানে কি কাজে আসতে পারে আমাদের? এখান থেকে এ যাবৎ কখনো প্রশ্ন হয় নাই, তো আমরা একটু ধারণা নিয়ে নিচ্ছি। তাহলে এই চ্যাপ্টারের নাম হলো গণ উপদ্রব চ্যাপ্টার। এই চ্যাপ্টারের নাম্বার হলো 10 নাম্বার চ্যাপ্টার। আর এখানে প্রশ্ন হতে পারে, কোন ব্যক্তির দ্বারা যদি শান্তি বিনষ্ট হয় সেক্ষেত্রে আইনের বিধান কি? আমরা উত্তর লিখব, কোন ব্যক্তির দ্বারা যদি এলাকায় গণ উপদ্রব সৃষ্টি হয় তাহলে আদালত ওই ব্যক্তিকে নির্দেশ দিবেন এই কাজ বন্ধ করার জন্য। তিনি যদি কাজ বন্ধ না করে জবাব দেন এবং জবাব যদি সঠিক হয় তাহলে কাজ যথারীতি চলবে, আর যদি জবাব সঠিক না হয় সেক্ষেত্রে আদালত ওই তার কাজটি বন্ধ করে দেওয়ার জন্য আদেশ দিবেন। উক্ত ব্যক্তি আদেশ মোতাবেক তা বন্ধ করে দিবেন। যদি বন্ধ না করেন তাহলে আদালত উক্ত বিষয়বস্তু ক্রয় করে ওই গণ উপদ্রব, জনগণের বিরক্তিকর কাজ দূর করে দিতে পারেন, অপসারণ করতে পারেন। এই গণ উপদ্রব বন্ধের বিষয়ে আইনের বিধান ইহাই 133 থেকে 143। প্রিয় ভাইরা, তাহলে গণ উপদ্রব, জনগণের বিরক্তিকর কাজ অপসারণের জন্য আইনের বিধান কি? আমরা উত্তর লিখব, আইনের বিধান হলো ম্যাজিস্ট্রেট উক্ত ব্যক্তিকে গণ উপদ্রব বন্ধ করার জন্য নির্দেশ দিবেন। সেই নির্দেশ মোতাবেক উক্ত ব্যক্তি জবাব দিবেন বা ওই গণ উপদ্রব বন্ধ করবেন। তিনি যদি জবাব না দেন বা বন্ধ না করেন তাহলে আদালত উক্ত বিষয়বস্তু ক্রয় করে ওই গণ উপদ্রব বন্ধ করে দিতে পারেন।
133 শর্ট হাইফেন 143। এখন দেখেন বুঝলেন কিনা, এই চ্যাপ্টারটা ওইভাবে আমরা নিচ্ছি না। 133 শর্ট হাইফেন 143 ধারা। প্রিয় ভাইরা, আমার কথা কি বোঝা গেল কিনা? এই চ্যাপ্টার নাম্বার হলো ড্যাশ। লেখেন তো, বুঝতে পারলে আপনারা একটু হলে বুঝছেন। আমি যে চ্যাপ্টার বলতেছি এই অধ্যায় কত? রাহনুমা একটু পানি দাও মা। এই অধ্যায় কত অধ্যায়? 10ম অধ্যায়। এই অধ্যায়ে ধারা আছে কত থেকে কত? 10ম অধ্যায়। হ্যাঁ, এই অধ্যায়ে ধারা আছে 132 ক থেকে, যদিও তা আমরা 33 থেকে ধরবো। 132 ক হতে 143। এই অধ্যায়ের নাম হলো গণ উপদ্রব বা জনগণের বিরক্তিকর কাজ। পিসি পরে, আগে দণ্ডবিধি পরে, কার্যবিধি পরে নেন। গণ উপদ্রব জনগণের বিরক্তিকর কাজ বন্ধ করার জন্য আইনের বিধান কি? আমু দাও, পানি দাও। আইনের বিধান হলো উক্ত ব্যক্তিকে আদালত নির্দেশ দিবে উহা সরে ফেলার জন্য। আদালতের নির্দেশে তিনি সরে ফেলবেন বা জবাব দাখিল করবেন। জবাব যদি সঠিক হয় তাহলে রেখে দিবেন, আর জবাব সঠিক না হলে আদালত ওই বিষয়বস্তু সরে ফেলার জন্য, অপসারণ করার জন্য নির্দেশ দিবেন। উক্ত ব্যক্তি আদালতের নির্দেশে সেই জনগণের বিরক্তিকর কাজ সরিয়ে ফেলবেন। আদালতের নির্দেশে যদি উহা সরে না ফেলেন, সেক্ষেত্রে আদালত ক্রোক করে অপসারণ করতে পারবেন। এইভাবেই গণ উপদ্রব বা জনগণের বিরক্তিকর কাজ বন্ধ করা যায়। 133 শর্ট হাইফেন 143 ধারা। প্রিয় ভাইরা, চলে যাব পরের। শাস্তি পেনাল কোড 290 দিবেন। তাহলে কি আমি পরের সামনের দিকে যাব? সামনের দিকে যাব নাকি? আপনারা কি একটু হলেও বুঝছেন নাকি কিছুই বোঝেন নাই? একটু বুঝলেই হবে, এই চ্যাপ্টারটা এত জরুরি না। তাহলে নেক্সট, আলহামদুলিল্লাহ, আমরা 10ম অধ্যায় পড়লাম। এখন পড়ব একাদশ অধ্যায়। একাদশ অধ্যায় মানে 11 অধ্যায়। 11 অধ্যায়ের নাম হলো, একাদশ অধ্যায়ের নাম হলো, আপনি নামটাই মুখস্থ করেন, বিপদাশঙ্কার জরুরি পরিস্থিতিতে অস্থায়ী আদেশ দান। বিপদাশঙ্কার জরুরি পরিস্থিতিতে অস্থায়ী আদেশ দান, এটাই হলো 144 ধারা। 11 অধ্যায়ে একটা মাত্র ধারা, 144 ধারা। আমরা অনেক সময় শুনতাম আওয়ামী লীগ, বিএনপি, জামাত এরা সমাবেশ করতে চায় একই মাঠে। তখন জেলা ম্যাজিস্ট্রেট সেখানে 144 ধারা জারি করেছে। এখন এই চাকরিতে এসে বুঝতেছি 144 ধারাটা কি। তাহলে 11 অধ্যায়ের নাম হলো বিপদাশঙ্কার জরুরি পরিস্থিতিতে অস্থায়ী আদেশ দান। আবার বিপদাশঙ্কার
জরুরি পরিস্থিতিতে অস্থায়ী আদেশ দান, স্থায়ী না কিন্তু, অস্থায়ী আদেশ দান, ধারা 144 অধ্যায় 11। প্রশ্ন, কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তিবর্গ বা কোনো দল, জাতি, গোষ্ঠীর মাধ্যমে এমন কোনো কাজ করা হয় বা হচ্ছে যা দ্বারা শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটে, সেক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট, মনে রাখেন জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ টুলিশ না, জেলা ম্যাজিস্ট্রেট বা সরকারের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট সেই সভা সমাবেশ নিষিদ্ধ করার জন্য বা সেই মাঠে ময়দানে একাধিক ব্যক্তি প্রবেশ করতে পারবে না, এই মর্মে জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট একটা আদেশ দান করেন। এই আদেশকেই বলে বিপদাশঙ্কার জরুরি পরিস্থিতিতে অস্থায়ী আদেশ। জেলা এলাকায় বা থানা এলাকায় কোনো স্থানে কোনো দল, জাতি, গোষ্ঠী দ্বারা এমন কোনো কার্য হচ্ছে যা আইন শৃঙ্খলার জন্য বিপজ্জনক, সেক্ষেত্রে সেখানে এক বা একাধিক ব্যক্তি প্রবেশ করতে পারবে না, সভা সমাবেশ মিছিল মিটিং করতে পারবে না। এই জন্য জেলা ম্যাজিস্ট্রেট বা সরকারের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে একটা অস্থায়ী আদেশ জারি করেন। এই অস্থায়ী আদেশকেই বলা হয় বিপদাশঙ্কার জরুরি পরিস্থিতিতে অস্থায়ী আদেশ, ধারা 144 ধারা। প্রশ্ন, 144 ধারা কার্যবিধি 144 ধারা কখন জারি করা হয়? আমরা লিখব থানা এলাকায় বা জেলা সদর এলাকায় কোনো স্থানে এমন কোনো কার্য হচ্ছে যার দ্বারা আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, অথবা এমন কোনো কার্য হবে যার দ্বারা আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, সেক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকারের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে সভা সমাবেশ মিছিল মিটিং বা সেই কাজ বন্ধ করার জন্য একটা আদেশ জারি করেন। এই আদেশকেই বলে 144 ধারা আদেশ অথবা বিপদাশঙ্কার জরুরি পরিস্থিতিতে অস্থায়ী আদেশ, ধারা 144। প্রিয় ভাইরা, আপনাদের জন্য প্রশ্ন, বিপদাশঙ্কার জরুরি পরিস্থিতিতে অস্থায়ী আদেশ দানের ক্ষমতা কার? দেখেন তো, বিপদাশঙ্কার জরুরি পরিস্থিতিতে অস্থায়ী আদেশ দানের ক্ষমতা কার? মনে লিখতে সময় লাগবে, দরকার নাই। জেলা ম্যাজিস্ট্রেট বা সরকারের নিকট থেকে এ বিষয়ে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। আরেকটা হলো এই আদেশ কতদিনের জন্য বলবৎ থাকে? এ আদেশ 2 মাসের অধিক বলবৎ থাকে না। এই যে অস্থায়ী আদেশ 2 মাসের বেশি বলবৎ করা যায় না, এটাও 144 ধারা। এই যে অস্থায়ী আদেশ 144 ধারা আদেশ কোথায় কার্যকর করা যায় না? এটা মেট্রোপলিটন এলাকায় 144 ধারা আদেশ বলবৎ করা যায় না, এটা জেলাতে যায়। এটাও 144 ধারা। বলতে পারেন তাহলে মেট্রোতে কি? তাহলে মেট্রোতে হলো
মেট্রোপলিটন বিধিমালা আছে, সেই অনুসারে মেট্রোপলিটন পুলিশ কমিশনার পারে। এখানে মেট্রোতে বা ম্যাজিস্ট্রেট লাগবে না, মেট্রো এলাকায় পুলিশ কমিশনার এই কাজগুলি বন্ধ করতে পারে। আমরা মেট্রোপলিটন বিধিমালা পড়ার সময় আমরা পড়ব নি ইনশাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, এই 144 ধারা অধ্যায় হলো 10ম অধ্যায়। এই অধ্যায়ের নাম হলো বিপদাশঙ্কার জরুরি পরিস্থিতিতে অস্থায়ী আদেশ দান। এই আদেশ কে দিতে পারে? এই আদেশ জেলা ম্যাজিস্ট্রেট বা সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো ম্যাজিস্ট্রেট। এটা কি আদেশ? এটা অস্থায়ী আদেশ। এ আদেশ কতদিন বলবৎ করা যায়? এ আদেশ 2 মাসের বেশি বলবৎ করা যায় না। ও ভুল করছি, এটা 11 অধ্যায়। এটা কোথায় কার্যকর করা যায় না? এটা মেট্রোপলিটন এলাকায় কার্যকর করা যায় না। প্রিয় ভাইরা, 10ম অধ্যায় গণ উৎপাত, 11 অধ্যায় বিপদাশঙ্কার জরুরি পরিস্থিতিতে অস্থায়ী আদেশ। এই দুটা অধ্যায় যে ধারাগুলা, যে কথাগুলি বলা হলো, এইটুক কি বোঝা গেল কিনা? লেখেন। আল্লাহ। দাও খোদা দাও আমায় আবার আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ। ইয়া নাকি আবুল নাকি? আবুল, আমি পরে ফোন দিচ্ছি, দাঁড়াও। তুমি কি ঢাকায় আইছো? আমি ক্লাসে আছি তো, ফোন দিচ্ছি, দাঁড়াও, থাকো। আচ্ছা প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ মোটামুটি এই চ্যাপ্টারটা একটু বুঝলেই হলো। তাহলে মোটামুটি বুঝেছেন। তাহলে আমরা এই 10ম অধ্যায় পড়লাম আর 11 অধ্যায় পড়লাম। 11 অধ্যায়ে একটাই ধারা, আর 10ম অধ্যায়ে কয়েকটা ধারা। প্রিয় ভাইরা, আল্লাহ আপনাদের উপর রহম করুক। এখন আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চলে যাচ্ছি। আমরা কিন্তু সোমবারে পড়ব 12 অধ্যায় পড়ব, 12 অধ্যায় পড়ব কার্যবিধির, আর রিভিশন করব। ওই যে কার্যবিধি কিন্তু সোমবারে রিভিশন করব না, একবারে পড়ায় চলে যাব। 12 অধ্যায় থেকে পড়া, এগুলি আপনারা নিজেরা রিভিশন করবেন। মাথায় রাখবেন, আপনি 99% বলে কোনো কথা নেই। আপনি 100%, মানে 100% চেষ্টা করবেন। আল্লাহ যেন এই সফলতা দান করে, আমিন। কারণ আপনাদের এই যে সময় যাচ্ছে, আবার এই যে বিরক্ত হয়ে একাকি একটা ফোন নিয়ে বসে আছেন, মানে তীর্থের কাকের মতো, তাহলে এই কষ্ট। আবার দেখা যায় যে টাকাও দিচ্ছেন, আবার টাকা না দিলে মনে আলামিন আবার প্রতিদিনই মনে বলা বলি করে যে এই টাকা দেন ভাই, টাকা দেন ভাই, টাকা দেন, এরকম বলে। তাহলে টাকা যাচ্ছে, সময় যাচ্ছে, আপনি একাকি এক জায়গায় পড়তেছেন, ভাল লাগে না, তারপরেও মন কেন যেন মোবাইলের মধ্যে দেখতেছেন। আল্লাহ যেন এই আপনার কষ্ট, এই শ্রম, এই অর্থ আল্লাহ কবুল করে, প্রমোশনটা যেন আল্লাহ ব্যবস্থা করে দেয়, আমিন। তাহলে আমরা আগামী সোমবারে নারী ও শিশু নির্যাতন দমন আইন, বাল্যবিবাহ, যৌতুক, 3BCL 4BCL এইগুলি রিভিশন করব। কার্যবিধি পর্ব 12 অধ্যায় এবং মাদকদ্রব্য পর্ব ইনশাল্লাহ আপনারা প্রতিদিন রিভিশন করবেন। প্রয়োজনে এই গ্রুপের মধ্যে তো আমি রিভিশন করেই দিলাম, এগুলি শুনলেও কিন্তু আপনাদের হয়। তাহলে চলে গেলাম, মাদকদ্রব্য না হয় রিমুভ করে দিব। হ্যাঁ, না হয় রিমুভ করে দিব। আলামিন এরকমই তো বলে, টাকা না দিলে রিমুভ করে দিব। আমি কিন্তু এই মোবাইলের এই যে আপনাদের সঙ্গে পড়াচ্ছি, আমি কিন্তু এগুলা ভালো বুঝি না। ও আলামিন এগুলা করে দেয়, আমি খালি লেকচার দিই। আল্লাহ আপনাদের উপর এবং আমাদের সকলের উপরই রহমত করুক। আমার মামা একটা স্ট্রোক করেছে, নানা স্ট্রোক করেছে, নানি অসুস্থ। আল্লাহ আমাদের এই আত্মীয় স্বজনগুলির উপর রহম করুক এবং আপনাদেরও আত্মীয় স্বজন, মা বাবা, প্রতিবেশী যারা আছে সবার উপর রহম করুক, সুস্থ দান করে দেখ, আমিন।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 নামে অভিহিত হবে এক ধারা, অ্যালকালেট 2-4, অ্যালকোহল 2-5, আইসোমার 2-6, ওয়াশ 2-8, বিয়ার 2-24, বিওয়ারি 2-25, মাদক দ্রব্য 2-29, মাদকাসক্ত 2-31, নিরাময় কেন্দ্র 2-32। অন্য আইনে যাই থাক, এ আইনের বিধিবিধান কার্যকর হবে 3 ধারা। 90-এর অধিদপ্তর এই 18-র অধিদপ্তর নামে অভিহিত হবে 4 ধারা। এই মাদক অধিদপ্তরের প্রধান কার্যালয় ঢাকায় থাকবে, তবে সরকার যে কোনো জেলায় শাখা করতে পারবেন। 5 ধারা। মাদক অধিদপ্তরের কাজ হলো মাদক নিবারণ করা, মাদক নিয়ন্ত্রণ করা, মাদকের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করা, মাদকের কার্যকারিতা সম্পর্কে গবেষণা করা, সরকারের সঙ্গে আলাপ আলোচনা করা, সরকারের বিভিন্ন আদেশ পালন করা। এইগুলি হলো মাদক অধিদপ্তরের কার্যাবলী। 6 ধারা। প্রিয় ভাইরা, আমাদের এই মাদকের 6 পর্যন্ত পড়া হয়েছিল। আমরা এখন পড়ব 7, 8, 9। 7-এ বলছে মাদক অধিদপ্তরের একজন মহাপরিচালক সরকার নিয়োগ করতে পারবেন। মাদক অধিদপ্তর পরিচালনা করার জন্য সরকার একজন মহাপরিচালক নিয়োগ করবেন। তাহলে মহাপরিচালক নিয়োগ কত? 7 ধারা। আমাদের যেমন পুলিশের আইজিপি নিয়োগ পুলিশ আইনের 4 ধারা, তেমনি মাদকের মহাপরিচালক নিয়োগ 7 ধারা। 8-এ যাব। মাদক অধিদপ্তর পরিচালনার জন্য সরকার কর্মচারী নিয়োগ করতে পারবেন। কর্মচারীর বেতন, পদায়ন, অবসর এইগুলি বিধি দ্বারা নির্ধারণ করতে পারবেন। এটা হলো 8 ধারা। তাহলে মহাপরিচালক নিয়োগ 7 ধারা, কর্মচারী নিয়োগ 8 ধারা। প্রিয় ভাইরা, এই 7, 8 বোঝা গেল কিনা দেখেন তো। মহাপরিচালক নিয়োগ 7 ধারা, কর্মচারী নিয়োগ 8 ধারা। তাহলে আমি 9-এ যাব। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমি 9-এ যাচ্ছি। তাহলে আপনারা এই 9টা খুব কেয়ারলি শুনেন, একবারে যেন হয়ে যায়, 2-3 মিনিটেই যেন হয়ে যায়। আল্লাহ কবুল করুক, আমি রব্বি জিদিনি ইলমা। দেখেন, মাদকটা 2 প্রকার, একটা মাদক দ্রব্য আর একটা হলো অ্যালকোহল। একটা মাদক দ্রব্য, একটা অ্যালকোহল। মাদক দ্রব্য হলো 9 আর অ্যালকোহল হলো 10। কি 9-10-এ কি? মাদকের বিষয়ে এই আইনের বিধিবিধান, এটা হলো 9 ধারা। আর অ্যালকোহলের বিষয়ে এই আইনের বিধিবিধান 10 ধারা। তাহলে অ্যালকোহলটা আজকে পড়াবো না, শুধু মাদকটা। তাহলে মাদকের বিষয়ে আইনের বিধিবিধান 9 ধারা। এই 9-এর 1, 9-এর 2, 9-এর 3, 9-এর 4, 9-এর 5 এই কটা আছে। এই 9-এর 1-এর মধ্যে আবার ক, খ, গ, ঘ, 2-এর মধ্যে ক, খ, গ, ঘ এভাবে আছে। তে 9-এর 1-এর ক, খ, গ এলা নিব না, শুধু 9-এর 1 নিব, 9-এর 2 নিব, 9-এর 3, 4, 5 এভাবে নিব। তাহলে মাদক দ্রব্যের বিষয়ে
মাদকদ্রব্য আইন অনুসারে বিধিবিধান 9 ধারা। বিধিবিধানটা কি? এই আইনে 3টা শব্দ আছে। একটা হলো লাইসেন্স, একটা হলো পারমিট, একটা হলো পাস। লাইসেন্স, পারমিট, পাস। লাইসেন্স, পারমিট, পাস। লাইসেন্স, পারমিট, পাস। তাহলে লাইসেন্সটা কি, পারমিটটা কি, পাসটা কি? লাইসেন্স দিয়ে যারা ব্যবসা করে, মাদকের ব্যবসা করে, আমদানি করে, রপ্তানি করে, বেচা কিনা করে, দোকানদারি করে, উৎপাদন করে, দখলে রাখে, গুদামজাত করে, রক্ষণাবেক্ষণ করে, সংরক্ষণ করে, চাষাবাদ করে, এইগুলির জন্য লাগে লাইসেন্স। প্রিয় ভাইরা, খুব কেয়ারলি শোনেন। তাহলে হলো যে মাদক ব্যবসা, বেচা কেনা, আমদানি রপ্তানি, ক্রয় বিক্রয়, গুদামজাত, সংরক্ষণ, প্রদর্শন, কারখানা, এইগুলি করতে গেলে লাগবে লাইসেন্স। আর এরকম করতে গেলে লাগবে পারমিট। পারমিট মূলে পারমিটের ক্ষমতা বলে সেবন করা যায় বা প্রয়োগ করা যায়, এরকম। তাহলে পারমিটে সেবন বা প্রয়োগ। আর পাস হলে বইয়ের সঙ্গে মিলে না। কে বলছে মিলে না? আপনি পড়ে দেখেন, এইগুলি আছে। মাদকের ধারা মোট কয়টা? মোট হলো 65টার মতো আছে, বেশি লাগবে না, শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। 65-66 মতো আছে। তাহলে যে পাস হলে কি করা যায়? বহন করা যায়, এক দোকান থেকে আর এক দোকানে নিয়ে যেতে পারবে পাস নিয়ে। তাহলে খাওয়ার জন্য, সেবনের জন্য পারমিট, ব্যবসা বাণিজ্য করার জন্য লাইসেন্স, আর শুধু বহন করে নিয়ে যাবে, গাড়ি করে আরেক জায়গাতে আরেক জায়গায় নিয়ে যাবে, তাহলে তার জন্য দিবে পাস। প্রিয় ভাইরা, পারমিট, পাস আর লাইসেন্স, এইটুক বুঝলেন কিনা দেখেন তো। লাইসেন্স, পারমিট, পাস। লাইসেন্স দিয়ে ব্যবসা বাণিজ্য, সংরক্ষণ, আমদানি রপ্তানি, আর পারমিট দিয়ে সেবন, প্রয়োগ, আর পাস দিয়ে বহন, পরিবহন। এইটুক বুঝলেন কিনা? তাহলে আমি সামনে যাব। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে মহাপরিচালক নিয়োগ 7, কর্মচারী নিয়োগ 8, মাদকের বিষয়ে বিধিবিধান 9। তাহলে আমাদের এখন পড়া শুরু 9। তাহলে বুঝছেন পারমিট, পাস, লাইসেন্স এইগুলি কি জিনিস, এগুলা বোঝা গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে এই লাইসেন্স, পারমিট, পাস ব্যতীত, লাইসেন্স, পারমিট, পাস ব্যতীত মাদক দ্রব্য আমদানি, রপ্তানি, সংরক্ষণ, গুদামজাত, বহন, পরিবহন, সেবন করা যাবে না। কি ব্যতীত? লাইসেন্স, পারমিট বা পাস ব্যতীত। 3টা একবারে নিয়ে নিলাম। লাইসেন্স, পারমিট, পাস ব্যতীত মাদক দ্রব্য আমদানি, রপ্তানি, বহন, পরিবহন, সেবন, প্রয়োগ, চাষাবাদ, গুদামজাত, সংরক্ষণ করা যাবে না। এই কথাগুলি আছে 9-1 ক, 9-1 খ, 9-1 গ, 9-1 ঘ, এগুলিতে আছে। আমরা 9-1 ক, খ, গ, ঘ না নিয়ে 9-1 নিয়ে নিলাম, ক, খ, গ, ঘ ডিলিট করে দিলাম। তাহলে লাইসেন্স বা পারমিট বা পাস ব্যতীত 3টা একবারে দিবেন। পাস ব্যতীত আমদানি, রপ্তানি, সংরক্ষণ, বহন, ক্রয় বিক্রয়, সেবন, প্রয়োগ, পরিবহন করা যাবে না। 9-1। প্রিয় ভাইরা, আপনাদের এখন কি বুঝে আসলো কিনা? লাইসেন্স, পারমিট, পাস ব্যতীত এগুলি করা যাবে না। 9-1 এটুক হলো। দেখেন, যদি বুঝেন তাহলে ও লেখেন, না বুঝলে এন লেখেন। মহাপরিচালক নিয়োগ
7 ধারা, কর্মচারী নিয়োগ 8 ধারা, লাইসেন্স পারমিট পাস ছাড়া মাদক দ্রব্য, কিন্তু অ্যালকোহল না, মাদক দ্রব্য আমদানি রপ্তানি সংরক্ষণ গুদামজাত পরিবহন বহন সেবন প্রয়োগ চাষাবাদ করা যাবে না। এটা হলো 9-1। আর একটু মার সময় 5 মিনিট লাগবে। আর 9-1। এখন 9-2 কি বলছে? 9-2 বলছে যে মাদকের কিন্তু উপকরণ আছে, মাদকের উপকরণ আছে, উপকরণ বা উপাদান। উপকরণ বা উপাদানটা আমি এভাবে আপনাদের বোঝাই, যেমন আপনার বিড়ি আছে না, বিড়ি, এই বিড়ির কিন্তু উপাদান হলো ওর ভিতরে তামাক থাকে, তামাক। তারপরে এর সঙ্গে আবার একটা কাগজ দিয়ে মোড়ানো থাকে, তারপরে একটা ফিল্টার থাকে। তাহলে এগুলা সব মিলে এলা হলো বিড়ির উপাদান। তাহলে খালি ওই তামাকটা হলেই কিন্তু বিড়ি হলো না, তামাকের সঙ্গে একটা কাগজও লাগবে। তাহলে এইগুলি হলো প্রত্যেকটা বিড়ির উপাদান। তেমনি এই মাদকের যে উপাদানগুলি আছে, এই মাদকের উপাদান বা উপকরণ, এইগুলিও লাইসেন্স পারমিট পাস ব্যতীত আমদানি রপ্তানি সংরক্ষণ গুদামজাত পরিবহন করা যাবে না। এটা হলো 9-2 ধারা। তাহলে লাইসেন্স পারমিট পাস ব্যতীত মাদক দ্রব্য করা যাবে না, 9-1। লাইসেন্স পারমিট পাস ব্যতীত উপকরণও যাবে না, 9-2। 9-3 যাব, দেখেন বুঝতেছেন কিনা আল্লাহ জানে। 9-3 বলছে, তবে অনুমতি নিয়ে, মহাপরিচালকের অনুমতি নিয়ে গবেষণার কাজে বিজ্ঞানাগারে ঔষধ শিল্পে এই আমদানি রপ্তানি সংরক্ষণ বহন পরিবহন এগুলি করা যাবে। যেমন এই যে এই ঔষধ কোম্পানিতে মাদক লাগে, এগুলিতে করা যাবে। অনুমতি নিয়ে আমদানি রপ্তানি সংরক্ষণ উৎপাদন এগুলি করা যাবে। এটা হলো 9-3। তাহলে লাইসেন্স পারমিট পাস ব্যতীত মাদক দ্রব্য কিছু করা যাবে না, সেবন যাবে না, বহন যাবে না। 9-1। লাইসেন্স পারমিট পাস ব্যতীত মাদক দ্রব্যর উপকরণ বা উপাদানও করা যাবে না, 9-2। তবে অনুমতি নিয়ে, লাইসেন্স নিয়ে অনুমতি নিয়ে ঔষধ শিল্পে বিজ্ঞানাগারে প্রয়োজনে এগুলি করা যাবে, 9-3। 9-4 হলো এই যে ঔষধ শিল্পে মাদক উৎপাদন হবে অথবা মাদকের কারখানায় মাদক উৎপাদন হবে সংরক্ষণ হবে, তবে ওই মাদকের এই প্যাকেটে, এই প্যাকেটের গায়ে এখানে লেবেল লাগে, যে লেবেলটা আছে না, যেটা এরকম লেবেল থাকবে কুফলের বিষয়। এটা তো পানি, এটা তো ভালো কথা লেখা আছে, কিন্তু মাদকের গায়ে লেখা থাকবে ধূমপান বিষপান, মাদক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এরকম লেখা থাকবে। মাদকের কুফলের বিষয়ে একটা লেবেল লাগাতে হবে। মাদক যদি লাইসেন্স নিয়ে আমদানি রপ্তানি সংরক্ষণ গুদামজাত চাষাবাদ উৎপাদন করেন, কারখানা করেন, তাহলে মাদকের প্যাকেটের গায়ে বা বোতলের গায়ে কুফলের বিষয়ে লেবেল লাগাতে হবে। এটা হলো 9-4। তাহলে মহাপরিচালক নিয়োগ 7 ধারা, কর্মচারী নিয়োগ 8 ধারা, মাদকের বিষয়ে আইনের বিধিবিধান 9 ধারা, লাইসেন্স পারমিট পাস ব্যতীত মাদক আনা নেওয়া করা যাবে না, 9-1। লাইসেন্স পারমিট পাস ব্যতীত উপকরণও যাবে না, 9-2। ঔষধ শিল্পে বিজ্ঞানাগারে অনুমতি নিয়ে যাবে, 9-3। তবে উৎপাদিত মাদকের গায়ে বা লেবেল বা প্যাকেটে লেবেল লাগাতে হবে কুফলের বিষয়ে, 9-4। জাহাজ উড়োজাহাজ, জাহাজ মানে কিন্তু পানিতে যেটা চলে, আর উড়োজাহাজ মানে আকাশে চলে। এই জাহাজ উড়োজাহাজে যাত্রী বহনকালে চিকিৎসার প্রয়োজনে যদি মাদক প্রয়োজন হয়, তাহলে ডাক্তারের ফার্স্ট এইড বক্সে নির্ধারিত পরিমাণ মাদক
বহন করতে পারবে এবং কারো প্রয়োজন হলে, জাহাজের মধ্যে কারো প্রয়োজন হলে তাকে প্রয়োগও করতে পারবে। এটা হলো 9-5। আবার গাদি নিতে পারবে না, সরকারের ঘোষিত একটা পরিমাণ মতো মাদক জাহাজে বা উড়োজাহাজে পরিবহন করতে পারবে, বহন করতে পারবে এবং প্রয়োগ করতে পারবে। 9-5। প্রিয় ভাইরা, মনে হয় এই 9 আপনাদের বুঝে এসেছে। তাহলে কি আমি আজকে আপনাদের ছেড়ে দিব? দেখেন তো আপনার 9, 7, 8, 9 বুঝলেন কিনা। অনেক কঠিন ধারা, আমি আমার মতো আমি অনেকবার এটা পড়ছি, পরে আমার কাছে মনে হয়েছে এইভাবে দিলে আপনাদের সহজে বুঝবেন, আমি এইভাবেই দিলাম। আমি যেভাবে বলছি আপনারা এভাবেই নেবেন, এর অতিরিক্ত মাতব্বরি করবা যায় না, বুঝবার পাবেন না। বই বের করে পড়ে দেখেন কেমন কেমন যেন লাগবে। 9-5 হলো জাহাজে বা উড়োজাহাজে। তাহলে জাহাজ কোথায় চলে? পানিতে চলে, আর উড়োজাহাজ আকাশে। এই জাহাজ উড়োজাহাজে যাত্রী বহনের সময় তো যাত্রীর যদি মাদকের প্রয়োজন হয়, এমন কোন রুগীর থাকতে পারে তো ওই রুগীর মাদক প্রয়োজন, সেক্ষেত্রে ওই জাহাজে বা উড়োজাহাজে সরকার ঘোষিত একটা নির্ধারিত পরিমাণ মাদক, ডাক্তারের ফার্স্ট এইড বক্স আছে, একটা বাক্স আছে, ওর মধ্যে একটা নির্ধারিত পরিমাণ মাদক রাখতে পারবে, বহন করতে পারবে। কোন রুগীর যদি প্রয়োজন হয়, জাহাজে কোনো রুগী অথবা উড়োজাহাজের কোনো রুগীর প্রয়োজন হলে ডাক্তার সেখানে প্রয়োগও করতে পারবে সেই রুগীর শরীরে। এই কথাটাই বলছে হলো 9-5 বলছে। এই ক্ষেত্রে আর লাইসেন্স লাগবে না। তাহলে লাইসেন্স ছাড়া আনা নেওয়া, আমদানি রপ্তানি, এটা হলো 9-1। উপকরণ 9-2। বিজ্ঞানাগারে 9-3। আর লেবেল লাগানো 9-4। জাহাজ উড়োজাহাজে যাবে ডাক্তার চিকিৎসা হিসাবে অল্প একটু পরিমাণ মতো, এটা হলো 9-5। প্রিয় ভাইরা, তাহলে লাইসেন্স পারমিট পাস কি জিনিস বুঝলেন, 9 ধারায় কি আছে এটা বুঝলেন। আর লাইসেন্স পারমিট পাস ব্যতীত মাদক দ্রব্য আনা নেওয়া এলা কিচ্ছু করা যাবে না, 9-1। উপকরণ যাবে না, 9-2। ঔষধ শিল্পে যাবে, 9-3। লেবেল লাগাতে হবে, 9-4। জাহাজে উড়োজাহাজে যাত্রী পরিবহনের সময় নির্ধারিত পরিমাণ মাদক ফার্স্ট এইড বক্সে বহন করা যাবে এবং প্রয়োগ করা যাবে, 9-5। তাহলে প্রিয় ভাইরা, উপকরণ বোঝে নাই বলি তো দিলাম, ওর তো কাপ মানে বিড়ি দিয়ে উদাহরণ দিলাম না। তাই মাদকেরও তো এরকম অনেক কিছু উপকরণ আছে, এইগুলিও আনা যাবে না। এটা হলো 9-2। ডপ টেস্ট কোন মাদকাসক্ত ব্যক্তির পজিটিভ হলে মাদক আইনে তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নিতে বিধান রয়েছে? এটা এখন বিধান নাই, পরে বিধান আবার পরে, আগে উল্টাপাল্টা আগে যান কেন? নীলা হলো পরে, আমি আস্তে আস্তে আসতেছি এগুলি। এটার মধ্যে আর একটা দিয়ে দিলে ঝামেলা করবে। স্যার, বিবাহ ছাড়া যদি কারো গর্ভে বাচ্চা আসে তাহলে আর কি অপরাধ হবে? এগুলা কথা আর লিখেন না, এটা কে লিখছেন? এই কথাগুলি আর লিখবেন না। পড়া ছাড়া, পড়ার বাইরে অন্য কথা, অন্য কোনো আলাপ আলোচনা এই গ্রুপে লিখেন না। আমার এই গ্রুপগুলি কিন্তু এই হলো চেক করে সরকারিভাবে, এর মধ্যে কোনো বাজে কথা বলা হচ্ছে কিনা বা বাজে কথা লেখা হচ্ছে কিনা, এইগুলি কিন্তু আপনারাও বিপদে পড়বেন, আমিও বিপদে পড়বো। এগুলি লেখার দরকার নাই আজে বাজে। আর আমরা তো প্রমোশনের জন্য পড়তেছি, আজে বাজে আমরা এইগুলি লিখবো না। তাহলে ডপ টেস্টে পজিটিভ হলে কি হবে, আমরা সামনে আসব। ওই যে একজন লিখছে দেখেন 24-এর 4, না এটা 36-এর সাজা আছে। এটা আগে যাওয়ার দরকার নাই। এখন 9 ধারাটা পড়ালাম, 7, 8, 9 পড়ালাম, এইটুক আর কার্যবিধি পড়ালাম। এইটুক কি আপনাদের বুঝে আসলো কিনা একটু 2-1 লেখেন দেখি, তাহলে আমি আপনাদের ছেড়ে দেব ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের উপর রহম করুক। এই খাবার রেডি? তাহলে মহাপরিচালক নিয়োগ 7, কর্মচারী নিয়োগ 8, লাইসেন্স পারমিট পাস ব্যতীত মাদক দ্রব্য আনা নেওয়া খাওয়া দাওয়া এগুলা কিচ্ছু করা যাবে না, এটা 1। আবার মাদকের উপকরণ যেগুলা মাদকের জন্য লাগে এই ধরনের গুলোও যাবে না, এটা 9-2। তবে ঔষধ শিল্পে, বিজ্ঞানাগারে, গবেষণার কাজে অনুমতি নিয়ে যাবে, 9-3। তবে মাদক উৎপাদন লাইসেন্স নিয়েও যদি করে তাহলে কুফলের বিষয়ে লেবেল লাগাতে হবে, 9-4। তবে জাহাজে, উড়োজাহাজে যাত্রীর
চিকিৎসার জন্য যদি মাদক প্রয়োজন হয় তাহলে সরকার কর্তৃক নির্ধারিত পরিমাণ মাদক বুঝতে পারলাম না, মনে হয় আপনি শোনেনই নাই। এত ইজি পড়া যখন বুঝতে পারেন নাই, তাহলে আপনি নেটের সমস্যার কারণে হয়তো বুঝতে পারেন নাই, অথবা অন্য কোনো কারণে অন্যমনস্ক ছিলেন। এছাড়া তো ইজি এটা তো। তাহলে ফার্স্ট এইড বক্সে মাদক বহন এবং সেবন করতে পারবেন, প্রয়োগ করতে, সেবন তো না, প্রয়োগ করতে পারবেন 9-5। প্রিয় ভাইরা, তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকে না বুঝলে এই যে ক্লাসটা আবার গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা আবার একবার ট্রাই করবেন, এগুলো আবার শুনবেন, তাহলে দেখবেন যে হয়ে গেছে। আর না হলে তো আমি আবার রিভিশন করব, তখন তো পাবেন ইনশাল্লাহ। তাহলে এ নিয়ে ঘাবড়ানোর বা চিন্তা করার দরকার নাই যে আজকেই পুরাটাই আপনাকে বুঝতে হবে, এমন না। আপনি আগামী ক্লাসে বুঝবেন, এই জন্য চিন্তা করার দরকার নাই, দুশ্চিন্তা করার দরকার নাই। আল্লাহ আপনাদের উপর রহম করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।